स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আপনাদের সঙ্গে যখন কথা হয় তখন আবার বাংলাতে বলার সুযোগ পাই, না হলে যখন মঠে ছিলাম তখন প্রতিদিন ওখানে বাংলা বলতে হতো, কিন্তু এখানে এসে গুজরাটে এসে গুজরাটি ওটাতেই কথা বলতে হয়। তারপর আমি গুজরাটি পাবলিকেশন ডিপার্টমেন্ট, তার মানে যেটা আমরা জেনারেল গুজরাটি বলি তা নাই, শুদ্ধ গুজরাটি বলতে হয়, না হলে তো পাবলিকেশনে থাকার মানেটা কি হলো। তো এই আমার সুযোগ বাংলাতে কথা বলার। ওই অনেক দিন হয়ে গেছে রেগুলার কথা বলি নাই, যদি ভুল চুক হয়ে যায় তাহলে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের টপিক যা হচ্ছে স্বামী বিবেকানন্দ। সর্বপ্রথম তো আমি স্বামীজির একটা পত্র পাঠ করব। পত্র মানে পুরো পত্রটা নেই, পত্রটা একটু লম্বা, তার ভিতর থেকে কিছুটা অংশ আমি আগে থেকে সিলেক্ট করে নিয়েছি, ওর ভিতর থেকে আমি পাঠ করব আর একটু চর্চা করব। কিন্তু তা করার আগে একটু পরিপ্রেক্ষিতা, একটা কনটেক্সটটা বেঁধে দিই যে কি কনটেক্সটে স্বামীজি এই লেটারটা লিখেছেন। আমরা জানি যে সর্বপ্রথম তো টপিক হচ্ছে স্বামীজি বলছেন যে সেলফলেসনেস ইজ দি গ্রেটেস্ট অস্টেরিটি। আমরা তপস্যা অনেক করি, আর তপস্যার অনেক ট্রেডিশনাল তপস্যাও আছেন, যেমন ধ্রুব এক পগে দাঁড়িয়ে 1000 বছর তপস্যা করেছিলেন। স্বামীজি নিজে এরকম দেখেছেন একজন সাধুকে 2 হাত উপর রেখে কত বছর ধরে রেখেছিলেন, হাতটা নামাবে না, উপরই রাখবেন। আর সত্যি সত্যি মানে এত বছর ধরে হাতটা এমনি উপরেই তুলে রেখেছেন, প্রমাণটা কি যে হাতের মানে মাংসগুলো পুরো একেবারে মেল্ট হয়ে গেছে, হাড় শুধু দেখা যায়। মানে সত্যি সত্যি এরকম উনি যে ব্রত নিয়েছেন উনি পালন করেছেন। আমি এক সময় ছিল আমি নর্মদা কিনারে একটু ভ্রমণ করেছিলাম, ওখানে আমি একজন মহাত্মার সঙ্গে আমার দেখা হয়েছিল। উনি ব্রত নিয়েছেন যে উনি বসবেন না, দাঁড়িয়ে থাকবেন। তো খুব ভালো, আমি ভাবলাম যে এটা কি করে সম্ভব যে 24 ঘন্টা একজন লোক দাঁড়িয়ে থাকতে পারে, মানে ঘুম তো পাবে, ঘুম ছাড়া তো মানে এটা তো সম্ভবই নেই, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমরা ঘুমোতে পারবো নাকি। তো উনি একটা খুব ভালো একটা করেছেন, একটা ঝুলার মতন। তো ঝুলার উপর এই 2 হাত রেখে দাঁড়িয়ে থাকতেন যখন ওনার একটু বিশ্রাম করার ইচ্ছা থাকতো। তো ঝুলার একটু সহায় নিয়ে দাঁড়িয়ে থাকতেন, আর রাত্রে কি করতেন, সেই ঝুলার উপরই মাথা রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘুমিয়ে নিতেন, আর সব সময় জপ করতে থাকে। আমি খুব প্রভাবিত হয়ে গিয়েছিলাম। রামকৃষ্ণ মিশনের সাধুকে প্রভাবিত করা, ইমপ্রেস করা সেই সোজা ব্যাপার নাই। আমরা প্রেসিডেন্ট মহারাজকে, মোস্ট রিভিয়ার্ড প্রেসিডেন্ট মহারাজকে, মোস্ট রিভিয়ার্ড ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দেখেছি, আমরা জানি, ঠাকুরমা স্বামীজিকে পড়েছি, আধ্যাত্মিক জীবনটা কি, কথায় কথায় চিড়া ভেজে না, তা আমরা জানি। মানে একটা ভিতর থেকে একটু মানে তপস্যা, সংযম, ত্যাগ, ভক্তি, নিষ্ঠা, এটা দেখাতে, এটা হতে হবে, তবেই আমরা ইমপ্রেস হবো। তো ওনাকে দেখে আমি ইমপ্রেস হয়েছিলাম। তো উনি এরকম করে তপস্যা করেছিলেন। তো এটা হয়ে গেল আমাদের একটা ট্রেডিশনাল তপস্যা করার একটা রীতি, একটা রিবাজ। কিন্তু স্বামীজি বলছেন যে নিঃস্বার্থতা ইটসেলফ ইজ দি গ্রেটেস্ট অস্টেরিটি। তো এইটা কেন, এর ভেতরে কি রহস্য আছে, স্বামীজি কি বোঝাতে চাইছেন, সেই হলো আজকের টপিক। বিষয়টা খুব বড়, মানে একদিনে এটাকে ন্যায় করা অসম্ভব, তবে যা কিছু মেজর পয়েন্টস, মেইন পয়েন্ট স্বামীজি বলেছেন সেটা আমরা স্বামীজির লেটার থেকেই পাঠ করবো আর একটু চর্চা করবো। আচ্ছা, লেটার কোনটা পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে সেটাও বলে দিই।
ঠাকুরের মহাসমাধির পর 1886 এর পর স্বামীজিকে আমরা জানি, স্বামীজি আর গুরু ভাইয়েরা কিছু সময় তো বরানগর মঠে থেকেছিলেন, কিন্তু তারপর সন্ন্যাসীর যেমন একটা কল অফ ইটারনাল, একটা অনন্তের ধ্বনি শুনে হৃদয়ের ভিতরে, মানে জঙ্গল, পাহাড়, বন, সমুদ্র, নদী, এইসব সন্ন্যাসীকে ডাকে যে এসো আর আমার আশ্রয়ে বসে, আমার নিশ্রায় বসে তপস্যা করো। তো এই সন্ন্যাসীর কল অফ ইটারনাল তো সব সময় শুনতে থাকে, কিন্তু ঠাকুর বলে গেছেন যে সবাইকে সঙ্গে থাকতে হবে, সংঘবদ্ধ হতে হবে। তো স্বামীজি আগে আগে তো একটু আগ্রহ রেখেছিলেন যে না আমরা সবাই মঠেই থাকবো, আর যদি যাই কিছু সময়ের পর্যন্ত যাই তারপর চলে আসবো, তো এইরকম আগ্রহ রেখেছিলেন। পরে যেমন হয়েছিল মঠের আর্থিক অবস্থা একটা কথা, আর ভিতর থেকে কল অফ ইটারনাল, এটা উনি যেটা শুনেছেন, দুটো সঙ্গে মিলে স্বামীজি ঠিক করলেন যে আচ্ছা ঠিক আছে, এইবার একেবারে সন্ন্যাসীর মতন বেরিয়ে যাওয়া যাক। সঙ্গে নিলেন আমাদের অখণ্ডানন্দজিকে গাইডের রূপে, মা ভূষুড়িতে ছিলেন, ওখানে গেলেন, দুইজনা প্রণাম করলেন, বললেন মা যাচ্ছি, তপস্যা করছি, আশীর্বাদ দিন। তো মা অখণ্ডানন্দজিকে বলেছিলেন আমার সব কিছু তোর হাতে দিলাম, দেখো যতনে রাখবেন। স্বামীজি সম্বন্ধে মা বলেছিলেন আমার সব কিছু। অখণ্ডানন্দজি তো এই পাহাড় পর্বত অনেক ঘুরেছে, এই তিবেট, তারপরে সেন্ট্রাল এশিয়া যাওয়ার ওনার প্ল্যান ছিল। তো মা বলেছিলেন যে তুমি স্বামীজিকে, নরেনকে ঠিক মতন গাইড করবে, ভিক্ষার অসুবিধা না হয়। দেখুন তো প্রব্রজ্যার যেটা জীবন, সেটা তো কঠিন জীবন, পরিশ্রমের জীবন, তাতে তো মানে বাড়িতে বসে এই পাখা চলছে, সময়ে সময়ে খাওয়া এসে যাচ্ছে, এরকম তো নেই। পরিশ্রম তো আছেই, কঠিনতা তো আছেই, তবে মিছে পরিশ্রম না হয়, মিছে ঘোরাফেরা না হয়। সেই জন্য মা অখণ্ডানন্দজিকে বলেছেন। অখণ্ডানন্দজি ভালো করে স্বামীজিকে হিমালয় টিমালয় সবকিছু ঘুরিয়েছেন। তারপর স্বামীজি আলমোড়াতে বসেছিলেন, ভেবেছিলেন, তখন ওনার সঙ্গে শারদানন্দজি মহারাজ ছিলেন, ভেবেছিলেন বাস এইবারে সমাধিতে যাও, আর সমাধিতেই তারপর শরীর ত্যাগ হয়ে যায়। মাঝে মাঝে হয়তো সমাধি থেকে বেরিয়ে এসে নিচে নেমে এসে একটু খাবো বাস, আর শরীর ধারণের জন্য, তারপর আর সমাধিতেই বেশিরভাগ থাকো। কিন্তু ঠাকুর তো বলেছিলেন নরেনকে কি তোর আশায় তুই তো বটবৃক্ষের মতন হবি, তোর ছায়ের আশায় নিশ্রায় কত কত পাপি তাপি এসে আশ্রয়, কত সান্ত্বনা পাবে। তোর তো এই রাস্তা নাই, ট্রেডিশনাল রাস্তা নাই যে তুমি তপস্যা করবে নিজে নিজে গুফাতে বসে জপ ধ্যান করবে। তোমার রাস্তা হচ্ছে পুরো জগৎ কল্যাণের জন্য নর নারায়ণ ঋষি ভগবান শিব, বীরেশ্বর শিবের অংশ স্বয়ং পৃথিবীতে এসেছেন, এই নিজের তপস্যা স্বামীজির পক্ষে নাই। তো স্বামীজি ওখানে ছিলেন, এইটা নিউজ এলো যে ওনার বোন একটু মিসফরচুন, সুসাইড করেছেন। তো একটা ফ্যামিলি ট্রেজেডি। স্বামীজি তো শিব স্বরূপ, তো পুরো সংসারের দেখছে যে আমার বোনের যদি এই অবস্থা, এই ভারতে আমার কোটি কোটি বোন আছে, এত আমার সিস্টার্স আছে, ওদের কি অবস্থা হবে যদি আমি ওদের চিন্তা ছেড়ে নিজের চিন্তা করি, তাহলে তো আমার মতন স্বার্থী আর কে, আমার মতন স্বার্থী বড় ভাই আর কে, আমার মতো সেলফিশ দাদা আর কে। তো এই ভেবে স্বামীজি আলমোড়া থেকে নেমে এসেছিলেন আর ভারতের ভ্রমণ করলেন, দেখলেন ভারতের অবস্থা। আমেরিকায় গেলেন, ঠাকুরের মেসেজ পেয়েছেন, ওখানে কন্যাকুমারীতে ঠাকুর এসে বলেছেন তুই যা মানে ওয়েস্ট, ওখানে যা, ওখানে গিয়ে বেদান্ত প্রচারের ভিত্তি স্থাপন কর। স্বামীজি গিয়েছেন, কিন্তু মনের ভিতরে সব সময় সেই চিন্তা যে ভারতের এই এত কোটি কোটি মেয়েরা, ভাইয়েরা, ছেলেরা, এদের অবস্থা কি আমি কিছু বদলাতে পারবো না? ওদের একটুও নাকি আমি সান্ত্বনা দিতে পারবো না? ওদের ম্যাটেরিয়াল নিডস, মানে এত গরিবী, পভার্টি এত আছে, আমি কি ওদের জন্য কিছু করতে পারবো না? নিশ্চয় করতে পারবেন, পারবে না সে তো কোনো ব্যাপারই নেই, তবে একা পারবে না, সেই হচ্ছে ব্যাপার। স্বামীজি একা যদি যতটা পারলেন, মানে অনেক কিছু করতে পারেন, কিন্তু এই জগৎটা ধর্মচক্র প্রবর্তন করা, এই কলিযুগের অস্ত আর এই নতুন শতযুগের প্রারম্ভ, এই পুরো সমাজে, পুরো সোসাইটিকে সবাইয়ে মিলে করতে হয়। আমাদের সবাইয়ের হৃদয়ের ভিতর যদি শতযুগের সূর্যোদয় না হয়, শুধু স্বামীজি নিজের মতন সূর্যোদয় করে চলে যান, তাহলে তো হবে না। ঠাকুর বলেছিলেন আমি যদি ধারতুম, কামার কুকুরকে পুরো সোনায় মরে দিয়ে যেতুম, কিন্তু আমি জানি
যে ওটা করলেও তোরা এটাকে মেনটেন করতে পারবি না, ওটা রক্ষা করতে পারবি না। এই যে সমৃদ্ধি, জাগতিক সমৃদ্ধি যদি না থাকলে তো আমাদের এই আধ্যাত্মিক জীবনের ভিত্তিটা তো একটা তো চাই। মানে কয়েকজন ছেলেরা মায়ের কাছে গেছেন, বলছেন মানে বাড়িতে বেরিয়ে বেরিয়ে যাবে আর মানে ভিক্ষা করে যাবে, ঘুরে ঘুরে ভিক্ষা করবে আর তপস্যা করবে। মা বলছেন যে ঠাকুরের পায়েসের বাটি আর মাছের মুন্ডি এটা তো ঠাকুর জুটোতো, মথুর জুটোতো, তোমাদের কে করবে এসব? মানে এই পায়েসের বাটি আর মাছের মুন্ডি এটা দেওয়ার জন্য যদি কেউ থাকলে তবেই তো আমরা বসে জপ ধ্যান করতে পারবো। তো একটা তো এক মানে মটেরিয়াল একটা ভিত্তি হওয়া চাই, তার উপরে আধ্যাত্মিক এই মহল, এই আধ্যাত্মিক এক প্রাসাদের গঠন হবে। তো স্বামীজি এইসব ঠিক করে ভেবে চিন্তে করে ঠিক করেছেন যে ঠাকুরের যেটা অরিজিনাল প্ল্যান ছিল যে একটা সংঘবদ্ধ হওয়া যাক, সবাই মিলে একসঙ্গে থাকবো, আর যে নেক্সট জেনারেশন আছে একটা নতুন দক্ষিণেশ্বর হবে। দক্ষিণেশ্বরে এই ছেলেরা গিয়েছিলেন এই কত 16 বছর, 17 বছর, 18 বছর এইসব বয়সে। এই যখন অখণ্ডানন্দজি মহারাজ গেছেন, গঙ্গাধর মহারাজ, ঠাকুর বলছে গঙ্গাধর মহারাজকে কে আমাকে আগে দেখেছিলি? তো গঙ্গাধর মহারাজ বলছে হ্যাঁ, যখন ছোটবেলা তখন দেখেছিলাম। ঠাকুর হাসতে হাসতে রামলালকে বলছে, রামলালকে এই বলছে কি না এর আবার ছোট হওয়া, মানে অখণ্ডানন্দজি মহারাজ ছিলেন এই বয়সে তো ছোট, তো মানে ওই বলছে আবার নাকি আর ছোটবেলায় আপনাকে দেখেছি। তো এই ছোট বয়সে ছেলেরা আসবে, ছেলেরা মেয়েদের জন্য একটা আলাদা মঠের দরকার, এরা আসবে, ওদের আর একটা নতুন দক্ষিণেশ্বরের মতন এদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে হয়। নট নেসেসারি সবাই সাধু সন্ন্যাসী হবে, গৃহস্থরাও কতজন আসবে, যেমন ঠাকুরের কাছে আসতেন সেই গোলাপ মা, সেই যোগেন মা, সেই মথুর বাবু, সেই আমাদের বলরাম বসু, কত কত লোকেরা পাপি তাপি সংসারের জ্বালায় দগ্ধ হয়ে ঠাকুরের কাছে আসতেন হৃদয়ের একটু সান্ত্বনা পাওয়ার জন্য। তো এই একটা মঠ মিশনের সিস্টেমের একটা দরকার, যারা এখানে আসবে হৃদয়ে একটু সান্ত্বনা পাবে। আর এই একটা কথা, আর একটা কথা হচ্ছে যে মঠ মিশনের এমন একটা শক্তি থাকবে, এমন একটা এই আউটরিচ থাকবে, গ্রামে গ্রামে গিয়ে যারা দরিদ্র, যারা পদদলিত ওদের গিয়ে বিদ্যা শিক্ষার ব্যবস্থা করবে। তার মানে দুটো মিশন হবে, একটা দরিদ্রদের জন্য, যারা ধনের দিকে দরিদ্র, সমৃদ্ধির দিকে দরিদ্র, ওদেরকে দেওয়া হবে কিছু কাজ চালানোর জন্য। এই আমাদের রাঁচিতে আমি ছিলাম, দেখলাম যে ভোকেশনাল ট্রেনিং কোর্স, এই আপনাদের জমশেদপুরে এত সব কলেজ, আমাদের এখানে কোয়েম্বুর, আমাদের দেওঘর, এই নর্থ ইস্ট যেখানে যান, নারায়ণপুরে যান, কত আমাদের আদিবাসীদের জন্য, গ্রামেদের জন্য, এই দরিদ্রদের জন্য এত কাজ চলছে। আর একটা হচ্ছে যারা হৃদয়ের দিক থেকে দরিদ্র, তার মানে যে একটু ভেতরে একটা সন্তাপ আছে, ভিতরে একটা শোক আছে, সেটা ওনারা পূরণ করতে চায়, ঠাকুরের দিকে শ্রদ্ধা ভক্তি এনে। সো এই দুটো মিলে একটা মঠ মিশন বানাতে হবে, একটা সঙ্গ গঠিত করতে হবে। সেটা অনন্তকাল তো নাই, এটলিস্ট স্বামীজি বলছেন যে 1500 বছর ধরে এটা কাজ করবে। তো স্বামীজি এই সব ভেবে চিনতে নিজেদের গুরু ভাইদের পত্র লিখছেন যে এখন ঘোরাফেরা অনেক হলো, এইবার এসে মঠ একটা বানাও, ওখানে এক কালেক্ট হোক আর আমাদের কার্য প্রারম্ভ হোক। এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর এই ব্যাকগ্রাউন্ডে স্বামীজি যেটা লিখছেন আমি সিলেক্টেড পোর্শনই পড়েছি, তা আগের কিছুটা স্কিপ করে দিয়েছি। এই সিলেক্টেড পোর্শনে এক পোর্শন স্বামীজি বলছেন নাকি, দাদা মুক্তি নাই বা হলো, 2-4 বার নরক কুণ্ডে গেলেই বা, মানে মুক্তি নাই বা হলো, 2-4 বার নরক কুণ্ডে গেলেই বা, মানে কত পাওয়ারফুল কথা। মানে এটা এই 1500 বছর ধরে আমরা আর কিছু করি না করি, স্বামীজির কথা ভেবে চিন্তে তার মিনিংটা বের করতে আমাদের 1500 বছর চলে যাবে। আগে কি বলছে, এই কথা কি মিথ্যে? মনসী বচসী কায়ে পুণ্য পীयूष पूर्ण त्रिभुवनम उपकार श्रेणी बिहि प्रियमाण परगुण परमाणुम पर्वतीकृत्य केचित निज हृदय विकसन्तः सन्ति सन्तः कियन्तः। তার মানেটা কি হলো, মনসী বচসী কায়ে, মন বচন और कर्म থেকে পুণ্য পীयूष पूर्ण,
পুণ্য পীয়ূষ রূপী অমৃত থেকে আমরা সমৃদ্ধ হই, আমরা পুরো ভরপুর হয়ে যাই। त्रिभुवनम उपकार श्रेणी भी प्रियमाण, त्रिभुवन का उपकार करके हम घूमे और सबके प्रियमाण, सबके प्रिय पात्र हो। परगुण परमाणु पर्वतीकृत्य केचित, दूसरों का यदि परमाणु स्वरूप भी छोटा सा भी हमको सद्गुण दिखता है तो उसको पर्वत की तरह करके देखना है। और इसका रिवर्स भी इतना ही ट्रू है, यदि दूसरे का पर्वत की तरह दुर्गुण दिखता है तो उसको परमाणु की तरह एकदम छोटा सा करके देखना है। निज हृदय विकसंत संति संत कियंता, वो इस तरह से तपस्या करके अपने हृदय का विकास करे, ऐसे संत भारत में अभी भी है। आगे की बोलছেন, নাই বা হলো তোমাদের মুক্তি, কি ছেলে মানসিক কথা, রাম রাম। আবার নেই নেই বললে সাপের বিষ ক্ষয় হয়ে যায় কিনা, ও কোন দিশি বিনয়, আমি কিছু জানি না, আমি কিছুই নাই, ও কোন দিশি বৈরি কি, আর বিনয় হে বাপ। ওই রকম দিনাহীনা ভাবকে দূর করে দিতে হবে। আমি জানিনি তো কোন শালা জানে, তুমি জানো না তো এতকাল করলে কি, ওই সব নাস্তিকের কথা লক্ষ্মী ছাড়ার বিনয়। আমরা সব করতে পারি, সব করব, যার ভাগ্যে আছে সে আমাদের সঙ্গে হুহুঙ্কারে চলে আসবে, আর লক্ষ্মী ছাড়া গুলো বেড়ালের মতো কোণে পড়ে বসে মেউ মেউ করবে। দেখুন, সর্বপ্রথম এই পোর্শনটার ভিতরে স্বামীজি রামকৃষ্ণ মিশনের পুরো ব্লুপ্রিন্টটা, রামকৃষ্ণ মিশনের যাদের কর্মী, যারা আমরা সবাই ভক্ত, ভলান্টিয়ার, সন্ন্যাসী, ব্রহ্মচারী, আমাদের সবাইয়ের কি একটা ক্যারেক্টারিস্টিক, কি চরিত্র হওয়া দরকার, সেই এই স্বামীজি এখানে আমাদের বলে দিয়েছে। সর্বপ্রথম তো হচ্ছে, দেখুন, আমরা যদি জঙ্গলে বসে, বনে বসে একা একা সাধনা করি, তাহলে সে মানে একটু বড় কিছু প্রবলেম হবে না, সেই সাধনা করাটা তত বিকট না হয়। কেন, যে যাদের ভিতর একটু যদি সংস্কার আছে, ওদের ভিতরে বিদ্যা, বিনয়, শ্রদ্ধা, ভক্তি ওটা তো সহজে চলে আসে। এই আনাটা কোনো বড় ব্যাপার নাই। প্রবলেমটা কখন হবে, যখন দুই জনা বসে সঙ্গে বসে কাজ করছে, তখন প্রবলেম হবে। আমার মনে আছে, আমি বেলুড় মঠে জয়েন করেছিলাম, আর আমাদের সেই সময়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহারাজ ছিলেন শিবময়ানন্দজি মহারাজ, তারপরে উনি পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ হয়েছিলেন। তো উনি শিবময়ানন্দজি মহারাজ, উনি একবার কথা বলছিলেন, কি বলছে নাকি উনি বাইরে থেকে কোথায় থেকে এসেছিলেন, কোনো একটা মনেস্ট্রিতে, খ্রিস্টান মনেস্ট্রিতে গিয়েছিলেন, তো এসে কথা বলছেন নাকি কি আমাদের জেনারেল সেক্রেটারি মহারাজ ছিলেন পূজনীয় স্মরণানন্দজি মহারাজ, তো জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এত সব গিয়ে এলেন সেই খ্রিস্টান মনেস্ট্রিতে, ওটা কিছু কথা বলো। তো মহারাজজি বলছেন, আমি গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে হোয়াট পেনান্স ডু ইউ পারফর্ম, তোমরা বসে কোনটা তপস্যা করো। তো যে এবট ছিল সেই খ্রিস্টান মনেস্ট্রি, সে বলছে নাকি কমিউনিটি লাইফ। তার মানে মহারাজ যখন জিজ্ঞাসা করলেন যে তোমরা কোনটা তপস্যা করো, এই উনি উত্তর পেলেন যে কমিউনিটি লাইফ হচ্ছেন আমাদের তপস্যা। তো সেই দেখুন, এই কমিউনিটি লাইফটা লিড করা কত ডিফিকাল্ট, কত মুশকিল। আর তুরিয়ানন্দজির একটা কথা আছে, তুরিয়ানন্দজি বলছেন যে উত্তরাখণ্ডে একজন শেঠ ছিলেন, তো শেঠের কাছে একজন সাধু এলো ভিক্ষা করার জন্য। তো শেঠজি এমনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা তো আপনি তো আর একজন সাধুর সঙ্গে থাকেন, তো সেই সাধু মহারাজ কেমন? তো এই যে প্রথম সাধু বলছেন, আরে ও তো গরু হ্যাঁ, গায়ে হ্যাঁ। আচ্ছা, তো শেঠজি একটু মানে স্তম্ভিত হয়ে গেলেন, একজন সাধু আর একজন সাধুর সম্বন্ধে এরকম কেন কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আর একজন সাধু এলো যার সম্বন্ধে বলেছেন এই গরু। তো এই যখন সেকেন্ড সাধু যখন আসেছে, তো শেঠজি জিজ্ঞাসা করছেন যে প্রথম যেই সাধু এসেছিল এই কেমন? তো এই যে সেকেন্ড সাধু বলছে, আচ্ছা ও তো ভৈসা হ্যাঁ, মানে হিন্দিতে কথা বলে উত্তরাখণ্ডে। আচ্ছা, তো শেঠজি বলেন, একজন সাধু বলছে এই গরু, আর একজন বলছে এই ভৈঁস। তার মানে যখন এই যে পাবলিক ভান্ডারা করলেন, এই দুইজন সাধুকে আলাদা করে বসালেন আর ওদেরকে খাবার জন্য খড় দিলেন।
তো এই দুইজন সাধুটা রেগে গেলেন, এই যে সবাইকে এই মিষ্টান্ন পকওয়ান এইসব দিচ্ছেন, আমাদের খড় এই পোয়াল কেন দিচ্ছেন খাবার জন্য? তো যে শেঠজি বলছেন একজন বলছে একজন ভৈঁস আর একজন গরু, তাহলে ভৈঁস আর গরু তো এরকমই খাবার থাকে। তার মানে দেখুন এই শেঠও জানে যে একজন সন্ন্যাসী আর একজন, মানে শুধু সন্ন্যাসী নেই, একজন কোনো কর্মী, একজন ওয়ার্কার ভলেন্টিয়ার ডিভোটি আর একজন ওয়ার্কার ডিভোটির সম্বন্ধে এইরকম মানে নিম্ন ধরনের মতামত প্রদর্শিত করলে আমরা কিন্তু সঙ্গে মিলে কাজ করতে পারবো না। সেই স্বামীজি বারে বারে বলছেন कि আমাদের সেই জেলাসি একটা এরকম যে মানে একজন যদি ভাই কিছু করতে বেশি ভালো কিছু করতে যান, অন্য সবাই মিলে ওকে টেনে করে দেয়, তার মানে ওর নিম্ন বানানোর চেষ্টা করে। তো সেই জন্য স্বামীজি বলছেন যে এই কমিউনিটি লাইফ সঙ্গে মিলে যদি আমরা কাজ না করতে পারি তাহলে আমরা কোনো জিনিসে বড় হব না। সেই কয়েকজন মুঠিভর ব্রিটিশ সোলজার এসে পুরো ভারতবর্ষের উপর রাজ করছেন। স্বামীজি আমেরিকাতে গিয়ে দেখছেন এই একটা নতুন দেশ, এই তো কয়েক বছরের আগে এটা প্রারম্ভ হয়েছে। কম্পেয়ার টু ইন্ডিয়া, ভারতের ঐতিহ্য, ভারতের হিস্ট্রি কত 10,000 তার থেকেও কত পুরনো। আর এই আমেরিকার, নিশ্চয় আমেরিকাতে যে এবরিজিনাল কালচার সেটা অনেক পুরনো, কিন্তু এখন মডার্ন ইউরোপিয়ান কালচারে যে নতুন আমেরিকা গড়ে তুলেছে সে তো 500 বছর আগে কলম্বাস ডিসকভার করেছে। তার মানে এই কয়েকদিনের এই বাচ্চা ছেলে এই আমেরিকা যদি এত সায়েন্স টেকনোলজি কালচার আর্টস এইসব জিনিসে এত যদি ডেভেলপ হয়ে যায়, এই আমাদের ভারতের সঙ্গে হলোটা কি শেষে? তো সেই একটা স্বামীজি বাড়ি গ্রাম গ্রাম শহর শহর এই ঘুরে দেখেছেন, ভ্রমণ করে দেখেছেন যে আমাদের ভিতরে একটা বিদ্বেষ আছে এক ভাইয়ের অপর ভাইয়ের উপর। সেই বিদ্বেষটা যদি না যায় তাহলে আমরা সঙ্গে মিলে কাজ করতে পারবো না। তো সেই একটা বড় কথা স্বামীজি বলছেন, পরগুণ পরমাণু পর্বতীকৃত্য কেচিত, অর্থাৎ কি আর আমাদের ভাইয়ের যদি একটা অল্প সদ্গুণ যদি আপনি দেখেন তাহলে ওটাকে পর্বতের মতো বড় করে দেখবেন, আর ওর যদি পর্বতের মতন দুর্গুণ দেখেন তারে ওটা অল্প করে দেখবেন। তার মানে তা নেই কে যদি ওর দুর্গুণ আছে ওটা আমরা নজর আন্দাজ করে দিই কিংবা আমরা ইগনোর করি, ওটাকে পেশেন্টলি ট্রেন করতে হয়। দেখুন এই গোলাপ মায়ের কথা, গোলাপ মা আমরা তো জানি উনি তো মায়ের কত সেবা করছেন, মানে আমাদের পক্ষে তো উনি কত পূজনীয়। কিন্তু সেই যখন আগে আগে আসতেন ওনার নেচারটা কেমন ছিল, সেই মা তো দিনের হয়তো একবার ঠাকুরের কাছে যেতে পারতেন, ঠাকুরের জন্য মা রান্না করতেন আর সেই খাবার থালিটা নিয়ে ঠাকুরের কাছে যেতেন। সেই দিনে হয়তো একবার কিংবা দুইবার ঠাকুরের সঙ্গে বসে কথা বলা হলো। তো সেই জন্য মা কত অপেক্ষা করে বসে থাকতেন। না হলে তো আমরা তো জানি যে কত লোকেরা ঠাকুরের কাছে আসতো, মা তো পুরুষদের সামনে তো আসতেনই না, তো মায়ের তো ঠাকুরের কাছে যাওয়া তো খুব কত কষ্টকর ব্যাপার। তো এই একটা সময় পাচ্ছেন যে খাবার থালা নিয়ে ঠাকুরের কাছে যাবেন, তো সেই গোলাপ মা একদিন এলে দেখলেন যে মা এই খাবার থালা সাজাচ্ছেন, ঠাকুরের কাছে যাবেন। তো উনি তো এমন বলে দিলেন যে আচ্ছা মা, তো আমি নিয়ে যাই। তো মা আবার কি বলবেন, তো মা বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। তো সেই গোলাপ মা সেই খাবার থালা নিয়ে ঠাকুরের কাছে গেলেন আর ঠাকুরের সঙ্গে যত রাজ্যের গল্প জুড়ে দিলেন। তার 10টা রাত্রে 10টা পর্যন্ত ঠাকুরের সঙ্গে বসে গল্প করছেন। এইদিকে মায়ের তো ঠাকুরের কাছে যাওয়া বন্ধই হয়ে গেল। গোলাপ মায়ের জন্য যেই রান্না একটা গরম করে রেখে দিতে হবে, সেই রেখে রেখে মায়ের তো রাত্রে 10টা এত দেরি হয়ে যাচ্ছে, মায়ের এত কষ্ট যে হ্যাঁ গোলাপ মায়ের জন্য রান্না রাখতে হবে, খাবার রাখতে হবে। তারপর এবার কি হলো নাকি ঠাকুর চলে গেলেন, তো ঠাকুরের তো গলার এই সে ব্যাধি হয়েছে, ভক্তেরা ঠাকুরকে নিয়ে গেলেন কলকাতা। তো যখন কলকাতা গেলেন তো একবার তখন প্রারম্ভে তো মা দক্ষিণেশ্বরে ছিলেন, গোলাপ মা নাকি যোগেন মাকে বলছেন যে বোধ হয় যে ঠাকুর মায়ের উপর রেগে চলে গেছেন কলকাতা। তো যোগেন মা এসে মাকে বলে দিয়েছে, মায়ের তো যা ভাবনা দুশ্চিন্তা, আরে আমি তো এরকম কি অপরাধ করলাম যে ঠাকুর আমাকে ছেড়ে চলে গেছেন। মা সোজা গেলেন কলকাতায়, ঠাকুরের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছেন যে আমার এরকমটা কি অপরাধ হলো যে আপনি আমাকে ফেলে এখানে চলে এসেছেন। ঠাকুর বলছে কই, এরকম তো কোনো ব্যাপার নেই, এটা তো আমার অসুখের জন্য এরা নিয়ে এসেছে ট্রিটমেন্টের জন্য। তখন মায়ের মনটা একটু শান্ত হলো। তারপর ঠাকুর জিজ্ঞাসা করছেন কে তোমাকে এরকম বলে দিল? মা বললেন যে গোলাপ মা বলেছে। তো ঠাকুর বলছে আচ্ছা
আসুক গোলাপ, আমি বকছি। তো ঠাকুরের বকা মানে স্বামীজির বকা তো আমরা শুনেছি, ঠাকুরের বকা তো মানে তো ব্রহ্মা বিষ্ণু মহেশও বেচারা হার্ট ফেল হয়ে যাবে। এই ঠাকুর যা গোলাপ মাকে বকেছে, গোলাপ মা শেষে কেঁদে কেঁদে এসে, মা তো তখন দক্ষিণেশ্বরে চলে এসেছেন, নহবতে ছিলেন, মায়ের কাছে এসে কত কাঁদছেন, বলছেন মা আমি তো বোকা অবোধ, জানি না, অপরাধ হয়ে গেল, ক্ষমা করো। তো দেখুন যে এই গোলাপ মা যে মাকে এত কষ্ট দিচ্ছে, পরে সেই গোলাপ মায়ের এমন হৃদয় পরিবর্তন হয়েছে, মায়ের যে দুইজন জয়া বিজয়া তার ভেতরে একজন উনি পরিগণিত হলেন। তো এই হৃদয় ট্রান্সফর্ম করা সেই হচ্ছে আসল কথা। যদি আমরা সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করে দিই, আচ্ছা এর তো এরকম সংস্কার, এই তো এরকম সংস্কার, এই গোলাপ মা এমন, যোগেন মা এমন, এই এমন সেই এমন, সে স্বামীজি ঠাকুরকে কেমন টেস্টিং করতেন। সে ঠাকুর যদি স্বামীজিকে বলতেন তুই আসিস না একদিক থেকে, আজকে থেকে যা, তো তোর দরকার নেই, তাহলে মানে তো যারা এখানে আসে ওদের সংস্কার, ওদের কর্ম, ওদের মানে বিহেভিয়ার এমন যা কিছু থাকুক না, ওদেরকে নিয়ে এই সঙ্গটা চালাতে হবে, সবাইয়ের হৃদয় পরিবর্তন করতে হবে, সেই একটা বড় কথা। আর একটা স্বামীজি বলছেন যে আমি কিছু নাই, আমি কেউ নাই, আমি পারবো না, সেই দিনাহীনা ভাবকে দূর করে দিতে হবে। আমি পারবো না তো কে শালা পারবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন যে স্বামীজির গুরু ভাইয়েরা আগে আগে এরকম অনেক কিছু বলতেন, আমরা পারবো না, আমরা কি করব, ঠাকুর পারবেন, হয়তো স্বামীজি পারবেন, হয়তো মা পারবেন, হয়তো জগদম্বা আধ্যাশক্তি, স্বামীজি শিবস্বরূপ, ঠাকুর তো নিচেই অবতার, আপনারা পারবেন, আমরা কি পারবো। তো স্বামীজি ওদেরকে মানে এমন আঘাত করে, বাণীর প্রহার করে বলছে। দেখুন যখন ভিতরে তমস থাকে তো তমসের উপর বাণীর প্রহার করতে হয়। এই বাণীর প্রহার এমন করে করতে হয় যে আমাদের কত জন্ম জন্মান্তরের এই তমস, এই দুর্গুণ, এই সব কেটে যাবে। তো সেই জন্য আমাদের তমস কাটার জন্য, এই আমাদের এই আলস্য কাটার জন্য, এই আলস্যের মানে এই মানে সত্ব আর বিনয়ের মুখোটা পরে, মাস্ক পরে অনেকবার তমস এসে হাজির হয়। সে ঠাকুরের কথা যে একজন গুরু নিজের চেলাকে বলল আমার জন্য ছিলিম সেজে আয়, তো চেলা বলছে নাকি আমি কি আপনার ছিলিম সাজার জন্য যোগ্য নাকি মানে ওই ছিলিম সাজার জন্য পুরুষার্থ করার ইচ্ছা নেই, তো মানে এমনি করে বিনয়ের মুখোটা পরে নিচ্ছে, না আমি তো আপনার ছিলিম সাজার যোগ্য নাই। তার মানে এই তমস আছে ভিতরে, আমরা বাইরে সত্যর একটা এই করছি, মানে এই দেখাচ্ছি শুধু দেখানোর জন্য, ভিতরে তো সত্য নাই, ভেতরে তো আছে তমস। সেই জন্য স্বামীজি চান যে আমরা তমস থেকে সর্বপ্রথম রজসে যাই, তারপর রজস থেকে তো সত্যের জার্নিটা স্টার্ট হবে। আমরা রজসই নাই, তমসই আছে, আমরা কি সাত্বিক কি করে হতে পারবো। সেই নিবেদিতা স্বামীজিকে বলছে যে কত ভালো ভারত দেশ, একজনও চুরি করে না। স্বামীজি কি উত্তর দিচ্ছেন, কাশ যদি একজন চুরি করতো, কাশ যদি কেউ চোর থাকতো। তার মানে চুরি করার জন্য তো একটা সাহস চাই, একটা ডাকাতে ভাব চাই, একটা মানে ভিতরে গুরুর চাই, একটা সংগ্রাম করার জন্য একটা বাঘের মতন একটা চাই, মেন্টালিটি চাই। এটা থাকলেই তো পরে তো আমরা সত্যতে যাও। কেন স্বামীজি বারে বারে বলছে যেই ব্রিটেনে, সেই আমেরিকাতে ওদের ভোগের চূড়ান্ত হয়ে গেছে, সেই ভোগের চূড়ান্ত হওয়ার পর থেকে এখন ওনারা সত্যে বেদান্তকে ঠিক ঠিক ধরতে পারবেন। সেই আমাদের অখণ্ডানন্দজির একটা স্বপ্ন দেখলেন স্বামীজিকে, সে মুসলিম ফকিরের এই বেশ ধারণ করে আসছেন, একদম বলিষ্ঠ শরীর, আর মানে তো অখণ্ডানন্দজি মহারাজ, ওটা তো ভিশন, তো এটা তো স্বপ্ন। তো অখণ্ডানন্দজি মহারাজ স্বামীজিকে জিজ্ঞাসা করছেন কেন এইটা স্বাঙ্গ সাজানো কেন। তো স্বামীজি বলছেন এইবার এইরকম ইসলামিক বডি এন্ড বেদান্তিক ব্রেন। তো তার মানে এই নেই যে আমাদের ইসলামে কনভার্ট হতে হয়, সেই তো স্বামীজি যে দিকটা বলতে চাইছেন যে ওদের একটা ব্রাদারহুডের একটা ভাব আছে, মানে ওদের একটা বন্ধুত্বের একটা আছে। তো এই বন্ধুত্বের কোয়ালিটিটা, এই ব্রাদারহুডের পাওয়ারটা আমাদের ডেভেলপ করতে হবে, তবেই এই বেদান্তিক ব্রেন ওটার ভিতরে কাজ করবে। শরীরটা অক্ষম, শরীরটা নির্বল, শরীরটা দুর্বল, তার ভেতরে যদি আইনস্টাইনের মতন ব্রেন থাকে, কিছু ব্রেনটা কি করতে পারবে। শরীরই কিছু কাজের জন্য অক্ষম হয়ে গেলে ব্রেনটা কি করবে। সেই জন্য স্বামীজি বলছেন যে একটা ভিতর থেকে অবিহি সেই প্লেগ হয়েছিল, স্বামীজি বলছেন সেই বিলি বিক্রি করা যাক। তো
তো এই মানে এই প্যাম্পলেট, এতে প্যাম্পলেটের সব থেকে উপরে কি লেখা আছে? অবিহি অবিহি, নির্ভয় হোক, সাহস প্রাপ্ত করুন। এই তো যদি মহাকাল দুশ্চিন্তার একটা কাল, এটাও আমরা কেটে যেতে পারবো। মানে এই প্লেগও হয়েছে, তো এটাও আমরা এর সামনেও আমরা সংগ্রাম করব। আমরা কি হেরে গিয়ে ওর সামনে নতমস্তক হয়ে কি মানে পরাজয় স্বীকৃত করে নেও? এরকম তো কখনো হবে না। তো সেই জন্য স্বামীজি বলছেন যে সব থেকে প্রিয় উপনিষদ কোনটা? নচিকেতার কঠোপনিষদ। কেন? সেই নচিকেতার ভিতর সেই ভাব আছে, যদি কাজের জন্য দরকার থাকলে যমলোকে গিয়ে যমের সঙ্গেও যদি আর্গুমেন্ট করতে দরকার থাকে, ওটাও করে নেও। যমের মুখ থেকে নিজের বাবার একটা আশীর্বাদ কেড়ে আনলেন, যে মানে বাঘের গুফায় গিয়ে বাঘের শিকারটা টেনে আনা, সেই রকম করলেন যে আমার বাবা আপনাকে যে গরুগুলো দিয়েছেন, যে ইয়াতিয়ামম গত রসম, তার ভেতরে মানে কোনো রস নাই, সব দুগ্ধ দোহা হয়ে গেছেন, তো আমার বাবাকে ক্ষমা করবেন, আমার বাবাকে আশীর্বাদ দেবেন। তো সেই আশীর্বাদটা এই জম কাছে টেনে এনেছিলেন। তো এই রকম যদি সাহস না থাকে, তাহলে আমরা এজ এ সিভিলাইজেশন, এজ এ নেশন ডেভেলপ কি করে হতে পারবো? যে স্বামীজি ওখানে গিয়েছেন ইয়োকোহামাতে, জাপানে গিয়ে নাকি মান্দ্রাজি ডিসাইপলকে কি লেটার লিখছেন, সি হাউ দ্য নেশনস আর অন দ্য মার্চ। দেখুন, এসে দেখুন এই নেশনস গুলো, এই সিভিলাইজেশনস গুলো কেমন আগে বড়ছেন, কেমন প্রগতি করছেন, কেমন প্রোগ্রেস করছেন। যদি আমরা ওদের সঙ্গে লোক স্টেপ হয়ে, মানে স্টেপ মানে পায়ের সঙ্গে পা মিলিয়ে যদি আমরা মার্চিং না করতে পারবো, তাহলে এজ এ সিভিলাইজেশন, এজ এ নেশন আমাদের বিনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। মানে অনেক দিন হয়ে গেল তমোর ভিতরে থাকা, আর এখন আছে ক্ষাত্রবীর্য ব্রহ্মতেজ প্রকট করার। তো সেই জন্য স্বামীজি বলছেন যে কে শালা, আমি জানি না তো কে শালা জানে, আমি পারবো না তো কে শালা পারবে। সেই জন্য স্বামীজি বলছেন যে আমাদের তমোহকে ছেড়ে রজসে আসতে হবে, ওই রকম দিনাহীনা ভাবকে দূর করে দিতে হবে। আমি জানিনি তো কোন শালা জানে, আমরা সব করতে পারি, সব করব। যার ভাগ্যে আছে সে আমাদের সঙ্গে হুঙ্কারে চলে আসবে, আর লক্ষ্মী ছাড়া গুলো বেড়ালের মতো কোণে বসে মেউ মেউ করবে। লক্ষ্মী ছাড়া তার মানে অভাগা, দারিদ্র নাই, তার মানে যার হৃদয়টা সংকুচিত আছে। সেই এই মজুমদার ব্রাহ্ম সমাজের সেই থিওসফি সোসাইটিদের কয়েকজন, এই না স্বামীজি আমেরিকা গিয়ে এত সফল হয়ে গেছেন, এখন ওদের হৃদয়ের ভিতরে ঈর্ষার উদ্রেক হয়েছে, ঈর্ষা হয়েছে। নাকি স্বামীজি কয়েকদিনের ছেলে, আমরা এত বছর ধরে আমেরিকা ইউরোপে যাচ্ছি, আমাদের যত মান সম্মান প্রাপ্য তার থেকে অনেকগুলো এই 2 দিনের ছেলে পেয়ে যাচ্ছে। এই ফকির, তাও ভেগাবন্ড। স্বামীজি বলছে আমাদের এই কয়েকজন ছেলে, লোকেরা কি বলে নাকি এরা হচ্ছে ভেগাবন্ড। তো এই ভেগাবন্ড ছেলে এই সব সম্মান প্রাপ্ত করে যাচ্ছে। তো এই যে ঈর্ষা, কলকাতায় ফিরতে এসে স্বামীজির সম্বন্ধে কি না সব অপবাদ রটছে। তো স্বামীজি একটা লেটারে লিখছে যে আমার সম্বন্ধে যা কিছু মানে যদি বলুন, আমার কষ্টটাই যে বুড়ো মা ওখানে আছে, ও যদি শুনেন যে ওর ছেলে যদি বধচরিত্র হয়ে গেছে, তাহলে ওর মানে কত কষ্ট পাবে। এই পাগলরা এই বুঝতে পারছে না, হতভাগারা, যে আমার মায়ের কি হচ্ছে, কি অবস্থা হচ্ছে। তো মানে এরকম লোকেরা ছিল। তারপর তো আমরা জানি যে মানে ব্রাহ্ম সমাজ কি, ব্রাহ্ম সমাজ কে, তো আমরা ততটাই জানি, এখন জানি। সেই জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ লিটারেচারে ওদের উল্লেখ আছে বলে আমরা জানি, না হলে এই ইতিহাসের গর্ভে কখন বিলীন হয়ে যেত অন্ধকারে কি জানতো। তো সেই জন্য স্বামীজি বলছে লক্ষ্মী ছাড়া গুলো বেড়ালের মতন বসে মেউ মেউ করে থাকবে, আমরা কিন্তু এই বাঘের মতন আমাদের কাজ করব। তারপর কি বলছেন, যার মনে সাহস, হৃদয়ে ভালোবাসা আছে, সে আমার সঙ্গে আসুক, বাকি কাউকে চাই না। মার কৃপায় আমি একা 1 লাখ আছি, 20 লাখ হব। মার কৃপায় একা 1 লাখ আছি, 20 লাখ হব। দেখুন স্বামীজির এই সাহস। তার এর সঙ্গে মানে আরেকটাও মানে আমরা যুক্ত করে দিতে পারি, মানে তা বসে বসে চিন্তা করার যার ভাব থাকে, মানে ওরা এইসব খুঁজতে থাকে। এই কথার সঙ্গে আরেকটা কথা কি করে জুড়িয়ে দিতে পারি, মানে সম্বন্ধ কিছু নাই, কিন্তু এইসব মানে এক কানেকশন করা আমরা ভালোবাসি। তো এই বরানগরের না কি আলমবাজারের
না বরানগরের মঠে। তো স্বামীজি তো আলমবাজারে ছিলেন না, বোধ হয় বরানগরে। তো স্বামীজি মহাপুরুষ মহারাজ সবাই সঙ্গে শুয়ে আছেন। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি মহারাজ মাঝরাত্রে একাএক হঠাৎ জেগে গেলেন। জেগে উঠে দেখছেন নাকি স্বামীজি চারোদিকে কতগুলো বটুক ভেরও সে ঘোরাফেরা করছেন, প্রদক্ষিণা করছেন। তো এই মহাপুরুষ মহারাজ একটু ভয় পেয়ে গেলেন, নাকি এটা কি রকম, মানে স্বামীজির ভেতরে কেমন একটা ওজস শক্তি আছে যে এতগুলো বটুক ভেরও এখানে প্রদক্ষিণা করছেন। মানে স্বামীজি বলছে তো আমি একা 1,00,000, এ তো 1,00,000 বটুক ভেরও ভিতরে আছে, তো এসে কোথায় এই শক্তি যাবে কোথায়। যে ঠাকুর বলেছিলেন যে স্বামীজির মাথায় একটা ছোট যখন ছিলেন একটা ইনজারি হয়েছিল, অনেকটা কিছু রক্ত বেরিয়ে গিয়েছিল। যে ঠাকুর বলেছিলেন যে এই রক্তটা বেরিয়ে গেল ভালো হলো, না হলে তো যদি অরিজিনাল স্ট্রেংথ যদি থাকতো জগৎটা তোলপাড় করে দিত নরেন। তো নরেনের ভেতর যে শক্তি তে স্বামীজি এখানে নিজে স্বীকৃত করেছেন। জেনারেলি এরা নিজের মতন কিছু স্বীকৃত করে না, কিন্তু আমাদের শিক্ষা দেবার জন্য বলছেন। এই একবার স্বামীজি বলছেন যে আমাকে দেখুন, তো তোরা ভাবছিস যে তোরা কে, তোরা তো দিনাহীনা একটা স্লেভ নেশন, মানে একটা গোলাম দেশ। আমাকে দেখো, আমি এই গোলাম দেশ থেকে ওদের ওখানে গিয়েছিলাম এই আমেরিকা ইউরোপে, আর ওদের সোসাইটির সর্বোচ্চ স্থানে যারা গণ্যমান্য বলে আমাকে সর্বোচ্চ মান্য দিয়েছে। তো আমি যদি পারি তোরা কেন পারবি না। স্বামীজি সাহস দেওয়ার জন্য এরকম কথা বলছেন। তারপর আগে বলছেন নাকি কি বলবো তোদের, আর একটা ভূত যদি আমার মতো পেতুম, ঠাকুর কালে সব জুটিয়ে দেবেন। শক্তি থাকলেই বিকাশ দেখাতে হবে। স্বামীজির মতন একটা ভূত আমরা জানি না যে আর একটা আসবে কিনা, কিন্তু আমরা সব ছোট ছোট ভূতেরা এখানে। সেই স্বামীজি বলছে তো শিবের আর রামের এই যে যুদ্ধ হলো, আবার রামের গুরু শিব, শিবের গুরু রাম, যুদ্ধ হলো, সেই সমাধানও হয়ে গেল, কিন্তু এই রামের বান্দর আর শিবের ভূতের এই কিটকিটি ঝগড়া মিটে না। আমরা সেই রামের বান্দর আর শিবের ভূত আমরা ছোট ছোট যদিও আছি, তবুও এখানে এসেছি যথাযোগ্য যথা পারি স্বামীজির কাজ করি। তো স্বামীজি বলছেন আর একটা যদি ভূত আমার মতো পেতুম, ঠাকুর কালে সব জুটিয়ে দেবেন। শক্তি থাকলেই বিকাশ দেখাতে হবে, মুক্তি ভক্তির ভাব দূর করে দে। এই একমাত্র রাস্তা আছে দুনিয়ায়, পরোপকারায় হি সতাম জীবিতম পরার্থম প্রাজ্ঞ উৎসর্জেত। পরোপকারের জন্যই সাধুদিগের জীবন, প্রাজ্ঞ ব্যক্তি পরের জন্যই তা উৎসর্গ করেন। তোমার ভালো করলেই আমার ভালো হয়, দোসরা আর উপায় নেই, একেবারে নেই। এই পরোপকার পরার্থের চিন্তা, সেই যদি দুই দিকে দেখতে পারি, মানে একটা ম্যাটেরিয়াল দিক থেকে যদি আমার ভাইয়ের যদি কিছু কষ্ট থাকে, তো আমি একটা মানে শান্ত চিত্ত হয়ে বসে নিজের মানে একটা চর্বচস্য এইসব ভোগ রাগ নিয়ে কি করে থাকতে পারি, সেই একটা কথা। আর একটা যদি বেদান্তের দিক থেকে দেখেন, আমাদের সবাইয়ের ভিতরে সেই একটা আত্মন, সেই একটা ব্রহ্মন। সেই ব্রহ্মন যদি আত্মসাক্ষাৎকার করতে চান, তাহলে সবাইকে আত্মসাক্ষাৎকার করতে হবে, তবেই এই সমষ্টির মুক্তি হবে। এই ব্যষ্টি মুক্তির একটা আছে কনসেপ্ট, একটা আছে সমষ্টি মুক্তির কনসেপ্ট। সবাইয়ের ভিতরে ব্রহ্ম জাগরণ করে তুলতে হবে, তবেই শেষে আমার শেষ মুক্তি, সেই একটা সমষ্টি মুক্তির কনসেপ্ট আছে। সেই জন্য স্বামীজি বলছেন যে পরোপকারের জন্যই সাধুদিগের জীবন, প্রাজ্ঞ ভক্তি পরের জন্যই তা উৎসর্গত করেন। হে ভগবান, হে ভগবান, আরে ভগবান হেন করবেন তেন করবেন। মানে যারা যদি বসে বসে ভাবে হে ভগবান, হে ভগবান, স্বামী বলছেন নাকি ভগবান হেন করবেন নাকি তেন করবেন। সেই একটা কথা আছে ঠাকুরের, দুই জনা বন্ধুরা যাচ্ছিলেন রাস্তায়, তো দেখলেন যে বাঘ আছে। একজন বলছে নাকি ভগবানকে ডাকি, আর একজন বলছে কেন ভগবানকে মিছে মিছি কষ্ট দেওয়া, এসো এই গাছে চড়ে যায়। মানে এই ভগবান হেন করেন সেন করেন, আমাদের নিজের একটা পুরুষার্থ আছে যদি দেখাতে না পারি। স্বামীজি কি বলছেন, শক্তি থাকলেই প্রদর্শন করতে হবে, না হলে শক্তির কোনো লাভ নাই। এই যে বিদ্যাসাগরের কাছে গিয়েছেন, ঠাকুর কি বলছেন, তোর নাকি দুটো সিং বেরিয়েছেন, তাকে তো দেখতে এসেছি। এই শক্তির এই মানতে হয়, শক্তির এই একটা শক্তির এলাকায় আছি। স্বামীজি গিয়েছেন কাশ্মীরে, একজন তান্ত্রিকের শিষ্য স্বামীজির কাছে আসতো, সেই তান্ত্রিক রেগে নাকি কোনো জাদু টোনা করছে। স্বামীজি তো অসুখ হয়ে গেল, কলকাতা চলে এলেন, এসে মায়ের কাছে এসে বলছেন নাকি মা, সেই একটা দুই কুড়ির এই যে মানে তান্ত্রিক, আমি ঠাকুর অবতার বরিষ্ঠের মানে শিষ্য, আর এই মানে 2 কোটির তান্ত্রিক,
আমাকে নাকি হাঁকতে হাঁকতে পালিয়ে আসতে হলো। তো মা বলছে নাকি বাবা শক্তি মানতে হয়, শক্তির এলাকায় আছি, শক্তি মানতে হয়, শক্তির প্রদর্শন করতে হয়। যদি না পারি তাহলে দোষ লোকেরা এসে আমাদের খেয়ে ফেলবে, সেই জন্য শক্তি থাকলে প্রদর্শন করতেই হয়, বিকাশ দেখাতেই হবে। আর ভগবান হেন করবেন তেন করবেন, তাহলে তুমি বসে বসে কি করবে? তুই ভগবান, আমি ভগবান, মানুষ ভগবান, দুনিয়াতে সব করছে, আবার ভগবান কি গাছের উপর বসে আছে? না, আমরাই তো ভগবান, আমরাই তো ঈশ্বর। আমাদের ভেতর সেই আত্মশক্তি ব্রহ্মজ্ঞান মিটমিট করছে, ওটা যদি বিকাশ করতে না পারি, আর যদি ভিতর থেকে দিনাহীনা, মিছেমিছি দিনাহীনা, বিনম্রতা বিদ্যা বিনয়নে শোভতে যেমন বলা আছে। তো বিনয়তা তো অফকোর্স ঠাকুর গিরিশ ঘোষ বলছে নাকি ঠাকুর প্রণাম অস্ত্র দিয়ে জগৎ জয় করছেন এইবার। তো সেই বিনয়টা তো হওয়া চাই, কিন্তু এই মিছেমিছি বিনয়, এই মিছেমিছি দিনাহীনা ভাব, সেটাকে দূর করে দিতে হবে। আমি ভগবান, তুমি ভগবান, এই অর্থে ভগবান তার মানে এই ঘমণ্ডের অর্থে নেই। সেই অসুর আর দেব এই দুইজনাই এই গুরুর কাছে গেলেন আর জিজ্ঞেস করলেন যে আত্মজ্ঞানের উপদেশ দিন। তো গুরু বলছে নাকি যে তত্ত্বমসি, তোর ভেতরেই তো ঈশ্বর আছেন, তোর ভেতরেই আত্মান আছেন, তোরাই তো মানে এই ব্রহ্ম। তো এই অসুররা ভেবে বসলো নাকি এই শরীরই ব্রহ্ম, তো এই শরীরে রক্ষা করা, এই শরীরে ভোগ রাগ এইসব করাই তো আমাদের ধর্ম বলে খুশি খুশি চলে গেল। কি দেবতারা গিয়ে ভাবছেন নাকি এটা তো ঠিক নাই, এই শরীরটা তো ব্রহ্ম হতে পারে না। আবার এসে জিজ্ঞেস করছেন, আবার বলছেন তোরাই ব্রহ্ম। তা আবার গিয়ে জিজ্ঞেস ভাবছেন না আমি কি মন, এই শরীর নাই তো যদি কি মন, এই প্রাণ, এই বুদ্ধি, চিত্ত, অহংকার, এই অন্তঃকরণ, নাকি আমি কি? তারপর শেষে যখন জ্ঞান হলো না, এর ভেতরে যে আত্মন আছে সেই আমার তো ঠিক ঠিক রিয়েল নেচার। তো সেই মানে ইন দ্যাট সেন্স যে আমরা ঈশ্বর, তার মানে ভোগ রাগ ঈর্ষা ঘমণ্ড রাগ দ্বেষ এই দিক থেকে নেই, ওটা বাড়াতে হবে না, না হলে তো উল্টো হয়ে যাবে। এর ভেতরে যেটা ত্যাগ করে যেটা ডিভিনিটি আছে সেটা ম্যানিফেস্ট করতে হবে। এই তো বুদ্ধির দৌড়। যদি কল্যাণ চাস, হিংসা ঝগড়া ছেড়ে দিয়ে কাজে লেগে যা, তারা তা করতে পারবে না, আর যারা করতে পারবে না তাদেরকে বিদায় করে দে। হিংসা ঝগড়া ছেড়ে এই ঠাকুরের কাজ করার জন্য এসো, আমরা মিলিত হই। আর যারা পারবে না, আমাদের কিছু করতে হবে না, ঠাকুরমা স্বামীজি ওদেরকে তাড়িয়ে দেবে। তো এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। মালবিকা দিদি বোধহয় প্রশ্ন করবেন, আপনি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, প্রণাম মহারাজ। আপনার বক্তব্যে মানে এত সমৃদ্ধ হলাম, আমাকে এত সুন্দরভাবে সহজভাবে বললেন মহারাজ, সত্যি আমরা অনেকটাই অনুধ্যানে আমরা সাহায্য পেলাম, আমরা অনেক সমৃদ্ধ হলাম। আমার একটা প্রশ্ন, যে আমাদের এই যুগে এই শতকে বিবেকানন্দের এই যে নিঃস্বার্থপরতার যে বাণী, এটা কি অনেকটাই সাফল্যের দিকে যাচ্ছে? আপনার কি মনে হয়? দেখুন, মায়ার জগতে তো 100% সাকসেস তো কিছু হবে না। স্বামীজি নিজেই বলেছেন এই জগৎ কেমন, 50% মন্দ 50% ভালো, গুড এন্ড এভিলের এই মিক্সচারটা সনাতন কালের জন্য চলেই আসবে। সেই রামরাজ্যও এরকম ছিল, আজকেও এরকম আছে, 50% ভালো 50% মন্দ। আমরা কি জগৎটা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাদের হচ্ছে একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে। আমরা আমাদের সংস্কার শুদ্ধি হচ্ছে, সংস্কার শুদ্ধি থেকে আমরা ঈশ্বরের দিকে এগিয়ে পড়েছি। তার মানে আমরা নিষ্ঠাপূর্বক যে কাজ করি তার মেজারমেন্টটা কি, জগতে আমরা কত সাকসেসফুল হচ্ছি। এই দেওঘরে আমাদের এত বড় স্কুল, মানে এত বিভিন্ন জায়গায় এত বড় স্কুল, এত হসপিটাল, এত পাবলিকেশন, এটা থেকে কি কিছু কল্যাণ হলো কি না, এইরকম মেজারমেন্ট করলে না, নাকি কিন্তু আমরা সেই কিন্তু মায়াজালে ফসে যাও। মায়ের জগতে, মায়ের জগতে তো এমনিই থাকবে, হ্যাঁ না? আমরা তো নিজের কল্যাণের জন্যই সাধনের রূপে এইসব করছি। মানে নিশ্চয়ই ভালো হচ্ছে, নিশ্চয়ই ভালো হচ্ছে, তবে এটা মেজারমেন্ট না করাই উচিত। না না, হচ্ছে মহারাজ, আমারও কিছু কিছু চোখে পড়ে। কোথাও কোথাও দেখি যে কিছু কিছু কলেজে পড়া ছেলে মেয়েরা ফেরার পথে একটু ছোট ছোট মানে বস্তির ছোট ছোট ছেলে মেয়েদের একটু পড়ায়,
1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম পড়িয়ে বাড়ি ফেরে। বাহ। তখন মনে হয় তাহলে স্বামীজি ঠিকই বলেছিলেন যে একটা শতক আসছে যখন ভারতবর্ষ উজ্জ্বল হবে, প্রত্যেকটা যুবক মানে আর কি এগিয়ে আসবে নিঃস্বার্থ হয়ে। সেটাই আমার মনে হচ্ছে আর কি। তাই আপনার এই বক্তব্যগুলো শুনে আমার তাই মনে হচ্ছে যে আমরা কয়েক শতক আগে স্বামীজি যা বলে গেছেন তার একটা যেন রেখাপাত আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে। প্রণাম মহারাজ, ভালো থাকবেন সবসময়। হ্যাঁ, আবার প্রণাম জানাই। আমার একটু ব্যক্তিগত প্রশ্ন ছিল, আর টপিকটা রিলেটেডই নিঃস্বার্থ। আচ্ছা, আমরা যেরকম দেখি যে বিবেকানন্দা ইনস্টিটিউট অফ ভ্যালিউজ, যেগুলো মানে আমরা স্বামীজির তো ভ্যালিউজ গুলো পড়ছি, পড়তে পড়তেই বড় হয়েছি, সব হয়েছে, কিন্তু যেমনি আপনি বললেন যে সব 100% তো কিছুই অবজার্ভ হবে না। আর যেরকম এনভায়রনমেন্টে আমরা বাস করছি আজকালকার দিনে, তো যদি আমার প্রশ্নটা ছিল যে যদি ঘরের কেউ একজন খুব ক্লোজ, যিনি আমাদের গুরুজন, তিনি যদি শত্রু হয়ে দাঁড়ান, মানে এমন একটা শত্রুতা ডেভেলপ করে যায় ওভার দ্য ইয়ার্স, যেটা মানে পুরো মানসিকতাকেই মানে মানসিক মেন্টাল টর্চার হয়ে যায় তা অন্যদের জন্য, তো সেখানে আমার 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 প্রার্থনা ঠাকুরের কাছে কেরম করে করতে হবে? একজন মেয়ে মাকে পত্র লিখছেন যে মায়ের কাছে দীক্ষা নিয়েছেন, তো কুলগুরু অভিশাপ দিচ্ছেন যে তোরা রসাতলে যাবি। তো সেই মেয়ে তো ভয়ে ভয়ে মাকে পত্র লিখছেন, মা আমাদের কি হবে? তো মা ভরসা দিচ্ছেন যারা ঠাকুরের সন্তান, যারা ঠাকুরের মন্ত্র পেয়েছেন, ওদের কোনো কালে মানে তিনও জগতে কেউ ওনার মানে হানি করতে পারবে না, ইনজার করতে পারবে না। তো সেই আশীর্বাদ তো ঠাকুরমা স্বামীজির আছেই, যে কতই লোকেরা আমাদের সঙ্গে কতই শত্রুতা করুক, আমরা ঠাকুরের সন্তান, মায়ের সন্তান, শেষে তো মা যেমন বলছেন যে ঠাকুরকে এসে হাত ধরে নিয়ে যেতে হবে, তো সেটা তো আছেই আছে। তো সেটা একটা কথা হয়ে গেল। আর একটা কথা যে সংসারে মানে যেমন বলুন যে প্রবলেম হচ্ছে, তো এই সবের তো আমাদের ভিতরে যেমন স্বামীজি বলছেন সাহস, যে আমরা কেউ আমার যদি হানি করতে চাই আমরা চুপচাপ বসে শুনে নেব, সেটা তো হবে না। সেই কোন দিশি বি নাই, স্বামী বলছে তো সেই কোন দিশি হিন্দি নাই না বাও, তখন তো শক্তি থাকলে প্রদর্শন করতেই হয়, না হলে তো 10 লোকেরা এসে আমাদেরকে ফেলবে। তো কিন্তু আমরা কাউকে হানি করতে যাব না। ঠাকুরের সেই কথা যে একজন ব্রহ্মচারী মহারাজ যাচ্ছিলেন, দেখলেন যে এই যে একজন একটা সাপ সবাইকে কষ্ট দিচ্ছে, তো সবাইকে দোষছেন, তো ব্রহ্মচারী সাপকে মন্ত্র দিলেন। তারপর কয়েক বছরের পরে এলেন, তো সাপের কি অবস্থা দিনা, মানে এই মানে ক্ষতি হয়ে গেছে সাপের পুরো শরীরে। তো ব্রহ্মচারী জিজ্ঞাসা করছেন ব্রহ্মচারী মহারাজ, কি না তোর শরীরে এত ক্ষতি কেন? তো সাপ বলছেন, মন্ত্র জপ সিদ্ধি প্রাপ্ত করে আমি তো একেবারে নরম হয়ে গিয়েছিলাম, তো গ্রামবাসীরা আমাকে ধরে আছড় দিয়েছে। তো নাকি ব্রহ্মচারী মহারাজ কি বলছে, তা তুই ফোর্স করবি না, মানে তুই দংশ দিবি না, কিন্তু একটু ফাঁস তো করবি, হ্যাঁ না? তারপরে ঠাকুর বলছে যে সন্ন্যাসীর পক্ষে তাও নেই, কিন্তু সেটা সন্ন্যাসীর পক্ষে আপনাদের পক্ষে ফাঁস তো করতেই হবে, না হলে তো জগতে কি করে থাকবে। তো সেই হোস করতে গিয়ে যত কটু কথা বেরিয়েছে, বা সেটা মানে মানে আমি এটাও চাইছি না যে সে আঘাত পাক, কারণ কি আমরা রোজ সকাল বিকেল আমরা এটাও শান্তি মন্ত্র পড়ছি, হ্যাঁ, সেখানে আমরা এটাও বলছি যে সকলের ভালো হোক, সকলে আরোগ্য থাকুক, কেউ যেন কখনো দুঃখ না পায়। কিন্তু যেরকম আপনি বোঝালেন যে হ্যাঁ, একদম ঠাকুরের প্রার্থনা এগুলো করতে করতে আমরা এত নরম হয়ে যাই যে কেউ কিছুও করছে আমরা ওটাকে প্রতিরোধ করছি না। কিন্তু বিবেকানন্দ তো আমাদের বলেছেন না যে স্ট্যান্ড ফর দ্য রাইট। তো সেইগুলো ডোমেস্টিক এই ইস্যুস গুলো আরো কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ বাইরে জগতে অর্গানাইজেশন লেভেলে আমরা ওদের সঙ্গে 24 ঘন্টা থাকছি না। তো ঠিক আছে, হলো নিপটে গেল, ওখানে একটা পদ্ধতি আছে, সেই হিসেবে ফলো হবে। কিন্তু যখন জিনিসটা বাড়ির মধ্যে হয়, আর সেটাও একটা রেসপেক্টেড অনারেবল গুরুজনের সঙ্গে হয়, তখন মানে একটা এমন একটা ডিলেমা হয়ে যায় যে চলো খারাপ কথা তো শুনিয়ে দিয়েছি, কিন্তু সেও আমাকে শুনি, কিন্তু তারপরে একটা মনের মধ্যে অনেক দ্বন্দ্ব চলতে থাকে, কি আমি একদিকে ফলোয়ার, একদিকে আমি ডিসাইপল, তারপরে আমি আবার একটা এরকম কাজ করলাম, তো কেন করলাম, তো আমার মধ্যে সংযম আসছে না। আমাদের যে সকালবেলার
একটা ওইটা হয় না দিনচর্চা, তো ওতে কিছু কিছু স্ক্রিপ্টস পড়া হয়। তো আজকে যেমনি আমরা পড়ছিলাম সংযমের ওপরে, সেটার উপরে ব্যাখ্যাও হলো। তো এখন ঠিক আছে, হতে পারে ঠাকুর পরীক্ষা নিচ্ছে হয়তো, কিন্তু এখন অ্যাকশনটা তো হয়ে গেছে, এখন ওটাকে আমি রিটার্ন তো করতে পারবো না, ফেরত তো নিতে পারবো না। তো এইটার জন্য কি মানে আমি ওনাকে আমি ক্ষমা দেওয়া উচিত আমাকে, কিন্তু আমি ক্ষমা করতেও পারছি না তাকে। দেখুন, তো আমি এখন এমন একটা সিচুয়েশনে ফেসে গেছি যে আমি মানে ওটাকে ডাইজেস্ট করতেই পারছি না। মহারাজ, ভিতরে দ্বন্দ্ব হয়ে যায়, কোনটা করব কোনটা করব না। আমরা জানি যে ধৈর্যের প্রতিমূর্তি হচ্ছে মা। মা তো কাউকে অভিশাপ দেননি, তবুও তো আমরা জানি সে পাগলি মামি নাকি মাকে কিছু একটা জিনিস ছুঁড়ে মেরেছে, আর মায়ের মুখ থেকে কি বেরিয়ে গেছে, পাগলি তোর হাতটা খসে পড়বে। তো যখন মায়ের মুখ থেকে এটা বেরিয়ে গেল, তারপর মা ভাবছেন, আরে আমি তো কাউকে কোনো মন্দ কথা বলি না, অভিশাপ দিই না, শেষে আমার মুখ থেকে এটাও বেরোলো। আর সত্যি সত্যি এই পাগলি মামির কুষ্ঠ রোগ হয়েছে, এই হাতটা সত্যি সত্যি মানে সরে পড়েছে, গলে পড়েছে। তো দেখুন যে এই ডোমেস্টিক সিচুয়েশনে এরকম হবে, তাতে আমরা তো কোনো পারফেক্ট নেই। মায়ের নিজেরই তো যখন মায়ের মুখ থেকে যদি অভিশাপ বেরিয়ে পড়ে পাগলি মামির প্রতি, তো আমরা কোন মানে, তাই তো। তো মানে যদি আমরা কোথায় কোথায় কিছু কটু বচন যদি বলেও দিই, তো ঠাকুরের কাছে গিয়ে ক্ষমা চাইয়ে নেবেন যে ঠাকুর দেখুন আমি তো পারফেক্ট নাই, আপনারই সন্তান, আপনারই মেয়ে, তো এই যদি আপনার যদি ভুল হয়ে যায় আপনি ক্ষমা করবেন, ঠিক। কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ঠিক ঠিক রাখবে যে ঠাকুরের কাছে আমরা যতই বিনম্র হই না কেন, সংসারে যদি কেউ ক্ষতি করতে যদি আসে, বাঘের মতন ওর প্রতিকার করতে হবে, না হলে আমরা এই জগতে থাকতে পারবো না। অনেকেই বলে মা একজনের মানে সংসারীদের জন্য, ডোমেস্টিক সিচুয়েশনের জন্য বলছে, ঠাকুর সাধকের জন্য কথা বলছে, স্বামীজি পেট্রিয়টসদের জন্য কথা বলছে, কিন্তু একজনেরই ভিতরে তো সবকিছু। আমি সাধক, আমি এখানে, এটা তো সংসারী তো আশ্রম, আর আমি তো এই পেট্রিয়ট। এই প্রবলেমটা হচ্ছে তিনজনে আলাদা আলাদা উপদেশ যদিও দিয়েছেন, আমি যারা ফলো করছি সে তো একই জন। আমি তো এই আশ্রম রূপী সংসারে থাকতেই হচ্ছে, আমি ঠাকুরের ইচ্ছা অনুসার মার্গ দর্শনের অনুসার সাধনা করছি, স্বামীজির মতন কর্মও করছি। তো মানে ওনারা যদিও ডিফারেন্ট ডিফারেন্ট উপদেশ দিয়েছেন, ডিফারেন্ট তিন জনে আলাদা, প্র্যাকটিস করতে হলে তো একটা করেই করতে হবে। তার মানে ঠাকুরের যেমন ভিতরে ঈশ্বরের সামনে এই যে অনেকারে বলে যে মানে কুকুরের মতন বদ্ধ থাকতে হয় আর হওয়ার মতো মুক্ত থাকতে হয়, তার মানেটা কি? সে গুরুর সামনে কুকুরের মতো বদ্ধ, এই জগতের ভিতরে তো এই হওয়ার মতো মুক্ত যদি না থাকি তাহলে তো শেষই হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই মানে আমাদের ভিতরে এই ডিস্টিংশনটা ক্লিয়ার রাখতে হয়। আমাদের বিনয়, মমতা, এই যা কিছু আছে ঠাকুরের উপর, আর ঠাকুরের এই যারা রিফ্লেকশন এই পুরো সংসারের ভেতরে দেখি, বলে সংসারের উপর আমাদের একটা ভালোবাসা আছেই আছে, কিন্তু যারা শত্রু করে, যারা আমরা শত্রুতা করে, ওদের যদি আমরা কিছু বলতে না পারি, তাহলে এই জগতে মানে জীবন ধারণ করার আমাদের কোনো এই অধিকারই নেই। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সেটা ঠিকই, কিন্তু আর সেইখান থেকে যদি আমি নিজেকে একেবারে সরিয়ে ধরো মুক্তই করে নিলাম ওই তো সেটাও ঠিক অ্যাকশন। মানে আমি ধরো একদম ডিলিঙ্ক করে দিলাম নিজেকে, তো সেটাও এক ধরনের এরকম ঠিক অ্যাকশনই হলো। মানে আমি জানি আমি ওখানে সার্ভাইভ করতে পারবো না। একটা হয় কি, যেরকম আমি রিটালিয়েট করলাম, আমি ওটার প্রতিরোধ করলাম, হলো ঠিক আছে, কিন্তু ধরো এরম হতে 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 অনেকবার হয়েছে, কিন্তু কোনো ওটার সুধার হয়নি। তো যখন সুধার হয়নি, তো একটা টাইম এরম আসছে যে ওখান থেকে একেবারে জন্য সরে যাওয়া, সেটাও আই থিঙ্ক মানে করলে ভালোই হবে, কোনো ওটা খারাপ তো হবে না। দেখুন, মানে যদি আমি পরিবার থেকে একদম আলাদা হয়ে যাই তো কি হবে? এটাকে একটু ভেবে চিন্তে করে করতে হয়। কেন? সংসারে আছি তো, সংসার 10 জন মিলে সংসার। আমরা আশ্রমে যদি থাকি আর বলি যে আর কারোর সঙ্গে কোনো মানে আদান প্রদান নাই, আমি নিজের কাজ করে বাড়িতে চলে যাই আমার রুমে আর বস এই জগৎটা ভুলে যাই, তো আমাদের পক্ষে ওটা ঠিক।
আপনার পক্ষে কিন্তু এটা আমার বোধ হয় এটা উচিত নাই। একটা নিজের জন্য একটা বন্ধু, একটা গুড ফ্রেন্ড হওয়া চাই, যার সঙ্গে বসে আপনি মনের কথা বলতে পারেন। যদি এরকম কেউ নাই যার সঙ্গে বসে আপনি মনের কথা বলতে না পারেন, ঠাকুর তো আছেই আছে, ঠাকুরমা হ্যাঁ, স্বামীজি আছে, ঠাকুরই আছে। ওদের সামনে তো আপনি বলছেনই। হ্যাঁ, কিন্তু তা হ্যাঁ। ছাড়াও একজন ভালো বন্ধু দরকার, যার সঙ্গে আপনি মনের কথা বলতে পারছেন। আর যদি না পারেন তাহলে এটা কিন্তু মামলা সিরিয়াস হয়ে যাবে। আপনার একটা ভালো বন্ধু দরকার, সংসারে থাকলে এইসব দরকার। মানে একেবারে নিজেকে কুড়িয়ে আনা, একেবারে সবাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেওয়া, আমার বোধ হয় এটা উচিত নাই। মানে বেশিরভাগের সঙ্গে এরকম করতে পারেন যাদের নেচারটা এরকম, কিন্তু হামেশা সব সময় এক দুইজন বন্ধু এরকম হওয়া উচিত দরকার, যার সঙ্গে বসে আমরা মনের কথা খুলে বলতে পারি। সেটা খুব দরকার। ইটস গুড ফর সাইকোলজিক্যাল হেলথ। অনেক অনেক ধন্যবাদ মহারাজ, আপনি অনেক হালকা করে দিলেন আমাকে আজকে, উত্তরগুলো সব পেয়ে গেছি। এখন সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন ভাস্বতী ভট্টাচার্য দিদি। দিদিকে অনুরোধ করছি। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। প্রণাম জানাই আমাদের শ্রদ্ধেয় মহারাজকে, আর ভক্তদের জানাই আমার প্রণাম এবং নমস্কার। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না, বাঁধব কবু নিজের তরে বাঁধব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। তোমার আমার সবার দেশ ভুলব না, তোমার আমার সবার দেশ ভুলব না, নতুন ভারত গড়ব মোরা থামব না, তোমার আমার সবার দেশ না, নতুন ভারত গড়ব মোরা থামব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, ভুলব না ভুলব না ভুলব না ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক টলব না, আমার মাঝেই শক্তি অসীম ভুলব না, দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক টলব না, আমার মাঝেই শক্তি অসীম ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, ভুলব না ভুলব না ভুলব না ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, সবার সুখে সুখ যে আমার ভুলব না, বিশ্বভুবন আমার আপন ভুলব না, সবার সুখে সুখ যে আমার ভুলব না, বিশ্বভুবন আমার আপন ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, ভুলব না ভুলব না ভুলব না ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না।
স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। প্রণাম সকলকে। মহারাজ প্রণাম নেবেন।